আচ্ছা, লাস্টের যে ক্লাসটা 5 নাম্বার যে লেসনটা ছিল সেটা তো আমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারি নাই, আমার একটু ঝামেলা ছিল। তো আজকে আমরা হচ্ছে যে টপিকগুলো নিয়ে কথা বলবো, টপিকটা তো আমি আজকে দিয়েছিলাম 7 ঘন্টা আগে, গ্রুপে পোস্ট করছিলাম। তো আমরা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এইখানে একটা ফোল্ডার তৈরি করছিলাম রিভার্স নামে, যে ফোল্ডারে সেকেন্ড লেসন নামে একটা ফাইল তৈরি ফোল্ডার তৈরি করছিলাম, যেই ফোল্ডারের ভিতরে আমরা মূলত কাজ করতেছিলাম। আমরা একটু যাই, এইখান থেকে রিভার্স এই ফোল্ডারটাতে যাই, এটা আমরা একটু সেভ করে রাখি। আচ্ছা, এখানে আমরা গত দিন হচ্ছে index.html নামে একটা ফাইল বানাইছিলাম, যেখানে অ্যাট্রিবিউট মানে বোঝানোর চেষ্টা করছিলাম। আপনারা কি পড়ছিলেন সবাই? একটু সাউন্ড দিয়েন। জি, দেখছিলাম একটু। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে বলছিলাম আমি গত ক্লাসে, যে আপনারা প্রত্যেকটা ট্যাগস একটু স্টাডি করবেন। এটা কি করছিলেন সবাই? ট্যাগসের লিস্ট দিছিলাম, গ্রুপে পোস্ট জি করছিলাম। এটা কি দেখা হয়েছিল? জি জি, ভাইয়া দেখেছিলাম। দেখেছি। আচ্ছা, আমরা একটু W3 স্কুলসে যাই। এখানে HTML, আচ্ছা HTML এর ট্যাগ লিস্ট, অল ট্যাগ লিস্ট নামে একটা আছে, দেখি কে জয়েন করলো, আব্দুল মান্নান ভাই। আচ্ছা, এখানে ট্যাগ HTML ট্যাগ ট্যাগ রেফারেন্সেস, এখানে সবগুলো ট্যাগস ছিল। হ্যাঁ, HTML ট্যাগস। এখানে কমেন্ট কিভাবে করে, ডক টাইপ, অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম, অ্যাড্রেস, অ্যাপলেট, এরিয়া, এইভাবে করে আমাদের ছিল হচ্ছে WBR পর্যন্ত। তো এখানে আমরা যদি একটা একটা করে একটু দেখি, মানে সব দেখব না, মোস্ট ইউজড কিছু জিনিসপত্র দেখি আর কি, কিছু ট্যাগ। যেমন একটা পেজ যদি আমরা ড্র করার চেষ্টা করি, সেটা মনে হয় ভালো হয়। আচ্ছা, একটু কে জয়েন করতেছে, আশা। আচ্ছা, আমরা বেসিক HTML পেজ, এটা না, সরি, HTML টেমপ্লেট খুঁজি। আচ্ছা, মনে করেন এই 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 ডিজাইনটা, হ্যাঁ, এখানে কি আছে, একটা হেডার আছে, একটা ন্যাভ আছে, এখানে আর্টিকেলের অংশ আছে, এখানে এই সাইড বার আছে এবং ফুটার আছে। ধরেন এই পেজটাই যদি আমরা ডিজাইন করতে চাই, ডিজাইন বলতে আমরা হচ্ছে HTML যদি লিখতে চাই, ভালো করে খেয়াল করেন, এই যে সেকশনটা, এটা একটা ডিভের আন্ডারে থাকবে বা একটা সেকশনের আন্ডারে থাকবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এই ন্যাভটা একটা সেকশনের আন্ডারে থাকবে, মানে একটা সেকশন হবে। তারপরে এই আর্টিকেলটাকে যদি আমরা খেয়াল করি, তাহলে এটা আরেকটা ডিভ বা সেকশনের মধ্যে থাকবে। তারপরে যদি আমরা এই সাইড বারটাকে চিন্তা করি, এইটা, সেটা আরেকটা ডিভের আন্ডারে থাকবে। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা এই ফুটারটাকে চিন্তা করি, আপনারা কি আমার আমার কথা বুঝতেছেন নাকি? জি ভাইয়া। ওকে, এই ফুটারটা একটা ডিভের মধ্যে থাকবে। আচ্ছা, এখানে সামওয়ান ট্রাইং টু অ্যাড, ওকে, তাইলে আমরা যদি এই ডিজাইনটাকেই ফলো করি, তাহলে আমাদের তো কোড লিখতে হবে, তাই না? তা আমরা ধরেন এইখানে
index.html এ এখানে বডির ভিতরে যা ছিল সব আমরা রিমুভ করে ফেলি স্টাইল শিটের এখানে যা ছিল আমরা রিমুভ করে ফেলি, একদম ফ্রেশ করলাম, রাইট? তাহলে HTML এর ভেরি বেসিক যে কোডটা সেটা আমরা নিছি। আচ্ছা, এখন আসেন যে কোড তো আসলে অনেকভাবে গুছায় করা যাবে। তো ইনিশিয়ালি আমরা যে কয়টা ডিভ দেখলাম, যেমন হেডার একটা ডিভ, রাইট? ন্যাব, আর্টিকেল, এসাইড, যদিও এই তিনটা কিন্তু পাশাপাশি বসছে, মানে ন্যাব, আর্টিকেল এবং এসাইড এটা কিন্তু পাশাপাশি বসছে, আবার ফুটারটা এসে নিচে বসছে। তো ডিজাইনটার মধ্যে আমরা পরে যাচ্ছি, আমরা শুরুতে এখানে যাই যে এখানে একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে লিখলাম হেডার। আচ্ছা, আমরা আরেকটা ডিভ এখানে কপি করে বসাই, যে ডিভের মধ্যে আমরা এটা বসাবো ফুটার। আচ্ছা, তারপরে এখানে আরেকটা কপি করলাম, একটা হবে হচ্ছে ন্যাভ, আরেকটা কপি করলাম সেইখানে হবে গিয়ে হচ্ছে আর্টিকেল, আরেকটা কপি করলাম সেটা হবে গিয়ে আমার এসাইড। দেখেন এইখানে 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5টা, তাই না? 5টা ট্যাগ আছে, 5টা এলিমেন্টস আছে, তো আমরা এখানে 5টা বসাইছি। তো আমরা একটা কাজ করি, এইটা তো আমরা সার্ভারে নিয়ে রাখছিলাম। আচ্ছা সরি, এই জিনিসটা আমরা এইখানে করি নাই, ভুলে গেছি আমি। এইখানে রিভার্স নামে একটা ফোল্ডার করছিলাম, সেইখানে কাজ করতেছিলাম। আচ্ছা, এইটার মধ্যে কাজ করতেছি আর কি, অসুবিধা নাই। তাইলে আমরা এটা লোকাল সার্ভারে রান করি, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে আমরা কি নাম দিছি, রিভার্স index.html। তাহলে দেখেন এখানে হেডার আছে, ন্যাব আছে, আর্টিকেল আছে, এসাইড আছে এবং ফুটার আছে। ওই দিন মানে দ্বিতীয় অথবা তৃতীয় ক্লাসে আসা আমাকে জিজ্ঞাসা করছিল ব্লক এলিমেন্টস, তাই না? ব্লক এলিমেন্টসের কথাও জিজ্ঞাসা করছিল যে ব্লক এলিমেন্টস জিনিসটা কি। ডিভ কিন্তু একটা ব্লক এলিমেন্টস, তার মানে আমি যদি এইখানে ডিভ এইটার মধ্যে এইখানে নতুন লাইন দিয়েও লিখতাম, তারপরে কিন্তু এটা একটা ব্লক হইতো না, এটা হয়তো কি হেডারের পাশাপাশি ন্যাভটা চলে যেত। দেখেন টেক্সটটা কিন্তু চলে আসছে পাশে। আচ্ছা, তো ডিভ একটা হচ্ছে ব্লক এলিমেন্টস, তার মানে এটা আমরা বুঝতেছি যে এখানে আমরা যদি এই ডিজাইনটার দিকে তাকাই তাহলে এখানে দেখবো যে এইটা একটা ব্লক, এইটা এই তিনটা মিলায় একটা ব্লক এবং ফুটার আরেকটা ব্লক, ঠিক আছে? তো এই যে তিনটা আছে মাঝখানে, এই তিনটাকে আমরা করব কি আরেকটা প্যারেন্ট ডিভের ভিতরে আটকাবো। এই যে দেখেন, তাহলে আমাদের কি হলো, হেডার একটা সেকশন, ফুটার একটা সেকশন, আর মাঝখানে আরেকটা সেকশন। ওই সেকশনের ভিতরে আবার তিনটা অংশ, একটা হচ্ছে ন্যাভ, একটা আর্টিকেল, একটা এসাইড। এখন এই তিনটা নিচে নিচে বসছে, মানে একটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা। যদিও এটা পাশাপাশি আনা যাবে তখনই যখন আমরা এটার জন্য স্টাইল লিখব, ডিজাইন করব, তখন। তার আগ পর্যন্ত কিন্তু ডিভ সাধারণত ব্লক এলিমেন্টস একটার নিচেই আরেকটা বসবে স্ট্যাক আকারে। আচ্ছা, তো আমরা এখানে যাই আবার। তাহলে দেখেন হেডার সেকশন গেল, মানে আমাদের কিন্তু খুব বেশি এইখানে কোনো তারতম্যই হয় নাই, হয়েছে কি হয় নাই। তো আমরা এটা আগে মান্দাত্তার আমলের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যেটা করতে পারি, আমরা এখানে একটা ক্লাস অ্যাসাইন করতে পারি। ওই ক্লাসের মধ্যে গিয়ে বলতে পারি যে মিডল সেকশন, কথার কথা। আর এইটাকে আমরা একটা ক্লাস অ্যাসাইন করতে পারি, মানে অ্যাট্রিবিউট দিচ্ছি, যেটাকে আমরা বলতে পারি হেডার সেকশন। ওকে, আর এইখানে এসে সেটা আমরা বলতে পারি ক্লাস ফুটার সেকশন। ওকে, তো এইখানে এসে আমি স্টাইল ব্লক নিতে পারি। স্টাইল একটা HTML ট্যাগ, যেটা ইন ফাইলে কোড লেখার জন্য ব্যবহার করা হয়, মানে এইটা হেড ট্যাগের ভিতরে হইতে হবে স্টাইলটা। এটা এমন না যে এইখানে না লিখে এইখানে যদি লিখি হবে না, কাজ হবে। ওই যে আমি বারবার বলি যে HTML কেস সেন্সিটিভ না, বাট এইটার বেস্ট প্র্যাকটিস হচ্ছে হেড ট্যাগের ভিতরে স্টাইলটাকে বসানো। আচ্ছা, যখন আমরা স্টাইল লিখব, মানে ক্লাস অ্যাসাইন করবো অ্যাট্রিবিউটে,
এগুলো যখন ক্লাস অ্যাসাইন করব তখন প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে আমরা এখানে কি করতে পারি, ডট দিতে পারি। ক্লাসকে স্টাইলে ধরার জন্য, মানে আমরা এই ডিভটাকে স্টাইল করব, এই ডিভটাকে স্টাইল করব। তো এটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট দিছি ক্লাস নামে। এটা HTML এর ডিফল্ট হচ্ছে অ্যাট্রিবিউট, যেমন হচ্ছে আইডি ডিফল্ট অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে স্টাইল, এগুলো ডিফল্ট অ্যাট্রিবিউট। তো আমরা আইডি এবং স্টাইল ব্যবহার করলাম না, শুধুমাত্র ক্লাস ব্যবহার করলাম। যদি আমরা ক্লাস ব্যবহার করি তাহলে আমরা এখানে দিব একটা ডট, তারপরে লিখবো হেডার সেকশন। আপনারা কি এইটুকু বুঝছেন? সবাই একটু সাউন্ড দিয়ে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, মানে হচ্ছে যখন আমরা ক্লাস লিখব তখন আমাকে লিখতে হবে ডট, আর হেডার সেকশন এইখানে ওই ভ্যালুটা এখানে আসবে অ্যাট্রিবিউটের। ভাই স্টাইল সেকশনটা আবার প্রথম যাবে না, আমি বুঝতেছি না। মানে কি বুঝতেছ না? স্টাইলে হেডার সেকশন দিলে পরে ওটা কিভাবে কাজ করবে আর কি? মানে এখন দেখো এইখানে আমরা যদি এই পেজে দেখি, এখানে কি কোনো ডিজাইন আছে? না। কোনো ডিজাইন নাই, মানে জাস্ট নর্মাল টেক্সট আছে। তো আমরা চাচ্ছি যে এই হেডার সেকশনটা যে নিলাম আমরা এরকম বানাইতে চাচ্ছি, গ্রিন কালার বানাবো, এরকম একটু সাইজ রাখবো, ফুটারটা ওই সাইজের রাখবো, তারপরে ন্যাভটা এরকম ডিজাইন করব, আর্টিকেলটা এরকম ডিজাইন করব, এই সাইডটাও এরকম ডিজাইন করব। দেখছো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানেও একটা ব্যাকগ্রাউন্ড আছে, আবার এই আর্টিকেলের এই সেকশনটার মধ্যেও ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? তো আমরা এই পুরো ডিজাইনটা করার জন্য হেড সেকশনের ভিতরে আমরা কি করব, স্টাইল লিখব, মানে স্টাইল ট্যাগ। সেই স্টাইল ট্যাগের ভিতরে গিয়ে আমরা কি করতেছি, এইখানে যে ডিভগুলো নেওয়া হয়েছে তার প্রত্যেকটার তো নাম দিছি না? জি। তো এই নামগুলোর জন্য আমরা হচ্ছে এক একটা স্টাইল লিখব। যেমন ধরো এই হেডার সেকশন নিলাম, যখন আমরা ক্লাস দিব তখন এটাকে দিতে হবে কি, ডট। যদি এটা আমরা লিখতাম আইডি লিখে যদি হেডার সেকশন লিখতাম, তাইলে আমার এইখানে কি হইতো জানো, এইখানে হয়তো হ্যাশ হেডার সেকশন, এইভাবে। কথা বুঝছো? দুইটা এইটা কিন্তু ভ্যালিড, মানে দুইটাই আমি ব্যবহার করতে পারবো সেম নামে, কোনো সমস্যা নেই। একটা আইডি, একটা ক্লাস। ক্লাসটা আমরা বেশি ব্যবহার করি ডিজাইনের ক্ষেত্রে, আর আইডিগুলো ব্যবহার করি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। কথা বুঝছো? জাভাস্ক্রিপ্টের তো আমরা এখনও যাইনি, সো আইডিটা ব্যবহার করব না আপাতত। আর ক্লাসের একটা বড় সুবিধা হচ্ছে এখানে মাল্টিপল ক্লাস লেখা যায়। মনে করো একটা নাম দিলাম নাবিহা, একটা নাম দিলাম ধরো মামুন, একটা নাম দিলাম আশা, একটা নাম দিলাম সম্রাট, একটা নাম দিলাম ধরো নিপু, এরকম আলাদা আলাদা নাম দেওয়া যাবে। মানে জাস্ট স্পেস ব্যবহার করে মাল্টিপল ব্যবহার করা যায়। যেখানে আমার নাম দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এটা জাস্ট হচ্ছে আমি কি বললাম, এই হেডার সেকশন নিলাম, এই হেডার সেকশনটা আমি কি করলাম, ডট দিয়ে এখানে বসাইলাম। আচ্ছা, এবার আসি, এটার তো একটা ব্যাকগ্রাউন্ড আমরা বসাতে পারবো, তাই না? ব্যাকগ্রাউন্ডে কি গ্রিন, দেখেন আমরা যদি এই ডিজাইনে যাই, রিলোড করি, দেখেন গ্রিন বসছে। জি। ওকে, এখন দেখেন এই গ্রিনটার মধ্যে এইটা কিন্তু একটু পেডিং দিয়ে আছে, তাই না? তার আগে আরেকটা কাজ করতে হবে, স্টাইলের মধ্যে যায় এই বডির এখানে খেয়াল করে দেখেন আমাদের ডিজাইনে এখানে 4 পিক্সেল এই যে উপরে একটা জায়গা ছাড়ছে, তাই না? লেফটেও একটা জায়গা ছাড়ছে, এটা মূলত হচ্ছে 4 পিক্সেল জায়গা নিয়ে নিছে। তো এটার জন্য আমরা কি করি, এখানে স্টার দিয়ে এখানে মার্জিন দেই 0 আর প্যাডিং দেই 0। এটার মানে হচ্ছে যে আমার ওই যে স্পেসটা ছিল সেই স্পেসটাকে আমরা রিমুভ করে নিলাম। আর এই স্টারের মানেটা হচ্ছে অল, স্টারের মানে হচ্ছে অল, তার মানে পুরো সেকশনটার আমরা মার্জিনও রাখলাম না, পেডিংও রাখলাম না। মার্জিন পেডিং কি বুঝেন নাকি বুঝেন না? খাতায় দাগ টানেন না? মার্জিন বুঝি, প্যাডিং বুঝি না। প্যাডিং হচ্ছে একটা সেকশনের ভিতরের অংশটা হচ্ছে প্যাডিং, বুঝেন নাই? ধরেন এই যে জিনিসটা নিছেন, হ্যাঁ, তো আমরা এখানে একটা সেকশন নিলাম, রেড একটা সেকশন নিলাম, তো এই সেকশনটার বাহিরের অংশটা হচ্ছে মার্জিন, ঠিক আছে? প্রত্যেকটা বাহিরের অংশ হচ্ছে মার্জিন, এটা হচ্ছে মার্জিন।
আর এইটার ভিতরের অংশটা হচ্ছে প্যাডিং। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? রেক্ট্যাঙ্গেলের ভিতরের অংশটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল না, ভাইয়া। শুধু সার্কেলও, সার্কেলের ক্ষেত্রেও তাই, মানে ভিতরের অংশটা হচ্ছে প্যাডিং, বাইরের অংশটা হচ্ছে মার্জিন। ক্লিয়ার? Someone is trying to join. মিরাজ খান। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা দেখেন মার্জিনও 0 করে দিছি, প্যাডিংও 0 করে দিছি। আচ্ছা, এবার আসি আমার এই হেডার সেকশনের ভিতরে, ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু প্যাডিং আছে, তাই না? ভিতরের সেকশনে জি ভাইয়া। উপর থেকেও একটু ফাঁকা আছে, এই দিক থেকেও ফাঁকা আছে। তাহলে আমরা কি করি, এইখানে এই হেডার সেকশনের মধ্যে বলতেছি আমরা প্যাডিং দিব কত, 10 পিক্সেল বা 15 পিক্সেল। ওকে, 15 পিক্সেল দিলে চারো দিক থেকে ও, মানে উপরে, ডানে, বটমে ভাই স্ক্রিন এবং দেখতে পাচ্ছি না। লেফটে, হ্যাঁ, বের হয়ে আবার ঢুকেন, বের হয়ে আবার ঢুকেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে দেখেন আমি কি করছি, আমি হচ্ছে গিয়ে প্যাডিং দিয়েছি 15 পিক্সেল, 15 পিক্সেল, 15 পিক্সেল, 15 পিক্সেল। এটার মানেটা এখানে দেখেন, এইটা যদি আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে, এইটা হচ্ছে গিয়ে টপ, আচ্ছা এটা হচ্ছে মানে ক্লকওয়াইজ ঘুরবে, এটা টপ হলে এইটা হবে রাইট। আপনারা কি বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা, এইটা হবে বটম, 3 নাম্বারটা বটম, ক্লকওয়াইজ ঘুরতেছে, হ্যাঁ। আচ্ছা, আর এই যে এটা আছে, এটা হচ্ছে আমার লেফট। তার মানে যখন আমার এই জিনিসগুলো শুরু হয়, মানে এই পেডিং 4টা ভ্যালুই বসানো যায়, আবার 2টাও বসানো যায়, আবার 1টাও বসানো যায়, সেটার মধ্যে আমরা পরে যাচ্ছি। এখানে 4টা ভ্যালু দিয়ে বুঝেন আগে যে একদম শুরুর যেটা হয় এটা হচ্ছে টপ, তার মানে হচ্ছে এইখানে আমি 15 পিক্সেল স্পেস নিছি, আর এরপরেরটা সেকেন্ডটা হচ্ছে কি রাইট, তার মানে এইখান থেকে আমি 15 পিক্সেল স্পেস নিছি। আচ্ছা, তারপর হচ্ছে বটম, 3 নাম্বারটা বটম, তার মানে এই দিক থেকে আমি 15 পিক্সেল গ্যাপ নিছি। এরপরে হচ্ছে কি আমার লেফট, এই দিক থেকে 15 পিক্সেল গ্যাপ নিছি। আপনারা কি এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন দেখেন এইখানে চাইলে আমি লেফট সাইডে আইসা এটাকে আমি 200 করতে পারি। আচ্ছা, এখন আগে 15 রাখি, তারপরে পেজটা দেখাই। দেখেন এখানে গ্যাপ পাইছে, উপরে 15, নিচে 15, বায়ে 15, ডানেও 15 পাইছে, বাট লেখা যেহেতু ডান পাশ পর্যন্ত নাই, সো বোঝা যাচ্ছে না, রাইট? ওকে, তাহলে উপরে 15 পাইছে, নিচে 15 পাইছে, রাইটে 15 পাইছে, লেফটেও 15 পাইছে, 15 পিক্সেল করে গ্যাপ পাইছে। এবার আসি যে আমি লেফট সাইডে 150 বানাইলাম, দেখেন এটা কতটুকু গ্যাপে চলে যায়। আর গেটিং দ্য পয়েন্ট? আমি কোনটা করছি, একদম লাস্টেরটা, দ্যাট মিনস দিস ওয়ান ইজ লেফট। তার মানে আমরা যদি এটাকে এক্সপ্লেন করি এইভাবে, টপ, রাইট, বটম, লেফট, এই সার্কেলেই পুরা কাজ হবে সব সময়। মার্জিনের ক্ষেত্রেও তাই, পেডিংয়ের ক্ষেত্রেও তাই, সব জায়গার ক্ষেত্রেও তাই। কথা বুঝছেন? আচ্ছা, এবার আসি যে টপে আমি দিলাম 50, বটমে রাখলাম 15। দেখেন উপর থেকে নিচে ছেড়ে, মানে উপর থেকে গ্যাপ হবে, বুঝছেন? জি ভাইয়া। ওকে, এবার যদি আমি বটমে দিই, বটমে দিলাম 100, দেখেন এইখানে পাইছে 50, এইখানে পাইছে 100 নিচে। তার মানে এইখানে পাইছে 100, আর এইখানে পাইছে 50, এই পাশে পাইছে 150, আর এই পাশে পাইছে 15, কারণ হচ্ছে আমার এখানে কোডের মধ্যে লেখা আছে 15।
দেখেন এখন পর্যন্ত এখানে 15 লেখা আছে, রাইট? ডান পাশে 15 পাইছে। এখন কথা হচ্ছে আমি বলছিলাম যে দুইটাও দেওয়া যায়, আবার একটাও দেওয়া যায়। যখন আমি এখানে পেডিং এটা আমি অফ করে দেই, পেডিং অফ করে যদি আমি একটা ব্যবহার করি, একটা ব্যবহার করার মানেটা হচ্ছে চারোদিকে 15, উপরে নিচে ডানে বামে চারোদিকেই 15 পাবে। এই দেখেন, তার মানে এইটার মানে এইটা আর হচ্ছে আমরা যদি এইখানে 4 বার এটাকে লিখি, সেম জিনিস। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? ইয়েস। ওকে, এবার আসি, আমি বলছিলাম যে দুইটাও করা যায়, তাহলে আমরা সিঙ্গেলটা রাখি। সিঙ্গেলটাও আমি এখানে কমেন্ট করে রাখা দিতেছি। ইয়েতে কি বলে, সিএসএস এর ক্ষেত্রে কমেন্ট কিভাবে দেয়, স্ল্যাশ স্টার স্টার, তারপরে হচ্ছে এটা আবার এন্ড করতে হয় স্টার স্টার স্ল্যাশ। কথা বলছেন? এই কমেন্টগুলো খেয়াল করেন। আর এইচটিএমএল এর ক্ষেত্রে কিন্তু কমেন্ট দেয় কীভাবে, স্মলার দেন, তারপরে এক্সক্লেমেটরি হাইফেন হাইফেন, তারপর হচ্ছে দেখেন এটার ক্লোজিং চলে আসছে। এইভাবে কিন্তু এইচটিএমএল এর কোডে কমেন্ট করে, মানে এইটা ব্রাউজারে কোনো এফেক্ট ফেলবে না, বাট আপনি দেখতে পারবেন। কথা বলছেন? ওকে, এইচটিএমএল এবং এই ট্যাগসটার কথাই এইখানে বলা হয়েছে একদম শুরুতে। দেখেন কোথায় ছিলাম, একদম শুরুতে এই কমেন্টের কথাই বলা হয়েছে। দেখেন এখানে বলতেছে যে দিস ইজ এ কমেন্ট আর নট ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার। ঠিক আছে, তার মানে এইখানে আমরা স্মলার দেন এক্সক্লেমেটরি হাইফেন হাইফেন, তারপরে আমি যে টেক্সটটা লিখতে চাই। এখন আপনি বলতে পারেন যে এই কমেন্টের কাজটা কি, কমেন্ট আমি কেন করব। যেমন এইটা আমি একটা হেডার সেকশন বানাইছি, রাইট? তাহলে আমি এখানে লিখবো হেডার সেকশন এন্ড। এইভাবে আমরা কমেন্ট করি। আবার যখন অনেক কোড লিখবেন তখন আপনার এটা প্রচুর দরকার হবে। এটা হচ্ছে মিডল সেকশন, তারপরে হচ্ছে এইটা এখানে যান, এখানে গিয়ে লেখেন মিডল সেকশন এন্ড। কথা বলছেন? এইটা তখন আপনার প্রচুর দরকার হবে, আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন কোডটুকু আছে। সেই জন্য এই কমেন্টের প্রচুর দরকার হয়। শুধু তাই না, একটা নোট রাখার জন্য এই কমেন্টের দরকার হয়। আচ্ছা, আপাতত আমি জাস্ট এটা আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম। এবার আসি যে পেডিংয়ের ক্ষেত্রে ডাবল যদি লিখি, ধরেন 15 পিক্সেল এবং হচ্ছে 20 পিক্সেল, এইভাবে লিখলাম, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, টপ এবং বটমে 15 পিক্সেল আর রাইট এবং লেফটে হচ্ছে 20 পিক্সেল। আপনারা কি ব্যাপারটা বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এটা হচ্ছে টপ অ্যান্ড বটম, টপ প্লাস বটম অ্যান্ড রাইট প্লাস লেফট। এই হলো আমার এইটার মানে। আচ্ছা, এটার মধ্যে যদি যাই, এটার ক্ষেত্রে হচ্ছে টপ রাইট বটম লেফট, এই চারটার জন্যই 15 পিক্সেল। এবার আসি, আমরা যদি এখন ডিজাইনে যাই, দেখেন বাম দিক থেকে 20 পিক্সেল ছাড়ছে, ডান দিক থেকে 20 পিক্সেল ছাড়ছে, বাট টেক্সট নাই দেখে বুঝতে পারতেছেন না। আর উপরে ছাড়ছে হচ্ছে 15 পিক্সেল আর নিচে ছাড়ছে হচ্ছে 15 পিক্সেল। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে। এইবার দেখেন এইখানে ওরা যে ডিজাইনটা করছে, ওরা এখানে কিন্তু স্পেস অনেক বড় নিছে, তাই না? আমাদের চাইতে তো বড় নিছে, রাইট? এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এইটা আপনি পেডিং দিয়ে করতে পারবেন, আমরা যেইভাবে আগে দেখাইলাম 150 দিতে পারবেন, সমস্যা নাই। এটা দেখেন 150 দিলে অনেক স্পেস নিছে না? আচ্ছা, তাহলে আমি ধরেন এইটা রাখলাম এবং 3 নাম্বারটায় গিয়ে করলাম কি, এটাকে 15 পিক্সেল বানাইলাম, তাহলে বটমটা কমে গেল। আচ্ছা, এইটা করি, এইখানে আমরা 150 পিক্সেল দিই। দেখেন একই রকম কিন্তু হইছে।
বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে, এটা করা উচিত হবে না। কারণ কি, আপনার এখানে অন্য লেখা আসতে পারে, আপনার মেনু আসতে পারে, আপনার অন্য লিঙ্ক আসতে পারে না, এই সেকশনের মধ্যে আসতে পারে। তো সেই জন্য আপনি এটা কখনো এইভাবে পেডিং দিয়ে জোরপূর্বক করবেন না। আপনি নর্মালি 15 পিক্সেল রাখেন পেডিং, আর এইটাতে আপনি একটা মিনিমাম হাইট ব্যবহার করেন। মিনিমাম হাইট কত হবে, ধরেন গিয়ে 150 পিক্সেল। পিক্সেল তো বুঝেন নাকি, এটাও বুঝে দিতে হবে। বুঝি ভাইয়া। হ্যাঁ, ওকে। ডিজাইনার যদি না বুঝে তাহলে কেমন হবে? আচ্ছা দেখেন, এখানেও কিন্তু আমার ওই পারপাসটা সার্ভ হইল, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। আমি কি করছি এখানে, হচ্ছে মিন হাইট দিছি, মিন হাইফেন হাইট দিছি। যখনই ইসের ক্ষেত্রে, এই কি বলে, সিএসএস এর ক্ষেত্রে আমরা কোনো মানে দুই শব্দের কোনো প্যাটার্ন ব্যবহার করি, তখন আমরা এইভাবে হাইফেন দিয়ে ব্যবহার করি। ঠিক আছে, যেমন এইখানে লিখতে হয় টেক্সট ট্রান্সফর্ম, তখন আমরা হাইফেন ব্যবহার করব। এইটা মাথায় রাখলে আপনার জন্য সিএসএস এর কোড লেখা বা শেখা সহজ হবে, কথা বুঝছেন? আর বাকি যা আছে সব ছোট হাতের হয় অল দ্য টাইম, কখনোই বড় হাতের হয় না। ক্লিয়ার? এখানে আপনার হইতে পারে যে ফন্ট সাইজ, তাহলে হাইফেন হবে। তারপরে হচ্ছে এরকম হইতে পারে যে ফন্ট ওয়েট, মানে মোটা কতটুকু হবে সেটা। এইখানে দেখেন আমরা দুইটা জিনিস লিখলাম, একটা হচ্ছে ফন্ট সাইজ লার্জ লিখছি, মানে আমার এই হেডার সেকশনের যে ফন্টটা আছে, মানে যে টেক্সট আছে, সেটা লার্জ আকারের সাইজ হবে ফন্টের। আর ফন্ট ওয়েট হবে 700, মানে একটু বোল্ড হবে আর কি, নর্মালের চাইতে বোল্ড। তাহলে দেখেন এখন যেইভাবে আছে হেডারটা, এটার চাইতে একটু বোল্ড হবে, প্লাস এটার সাইজটাও একটু বড় হবে। দেখেন আমি রিফ্রেশ দিই, হয়েছে? তাহলে ডিজাইন কিভাবে করে আপনারা তো বুঝতেছেন নাকি ধীরে ধীরে? জি ভাইয়া। ওকে, এবার আসি। দেখেন আমি এই হেডারের লেখাটাকে সেন্টারে করতে চাই, তাহলে আমি এখানে লিখব টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন আমার এই হেডার লেখাটা মাঝখানে চলে আসবে। আমরা যদি এখানে দিতাম রাইট, তাহলে এটা ডান দিকে চলে যেত। আমার এখানে এই যে 15 পিক্সেল গ্যাপ আছে, দেখেন ডান পাশে 15 পিক্সেল পাইছে। যদি এটা শূন্য থাকতো, এখানে যদি থাকতো শূন্য, একদম গা ঘেসে থাকতো, দেখছেন? ক্লিয়ার? ওকে, এবার আমরা 15 পিক্সেলে যাই। এবার আমরা আসি, দেখেন এই ফন্টটা আমরা রাইটে রাখবো না, এটা রাখবো হচ্ছে সেন্টারে। আর এটার কালারটা হবে আমার, ধরেন এখন তো ব্ল্যাকে আছে, আমরা এটাকে হোয়াইট বানাবো, হোয়াইট করতে পারি। এখন এইটা আমরা আসলে এইভাবে লিখি না, আমরা হেক্সাডেসিমাল নাম্বার লিখি। তাহলে হোয়াইটের কালার কোড কত? এফ 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 এফ, এটা হচ্ছে হোয়াইটের কালার কোড। এখানে যাই, দেখেন এটা হোয়াইট হয়ে গেছে। ব্যাপারটা বুঝতেছেন যে কীভাবে ডিজাইন ধাপে ধাপে আমি আগাচ্ছি? দেখেন এই সেম ফাংশনালিটিগুলো আমি হেডার সেকশনের জন্যও দিতে পারি, ফুটার সেকশনের জন্যও দিতে পারি। তাহলে আমি এই ফুটারটাকে কপি করলাম, এখানে নিয়ে বসাইলাম। দেখেন এখানে যাই, সেম জিনিস হয়েছে না? এখন এরকম হইতে পারে যে সবগুলো ফাংশনালিটি একই রকম হবে, বাট ফন্টের কালারটা ডিফারেন্ট হবে বা ফন্টের সাইজটা ডিফারেন্ট হবে। যদি সেইটুকু হয়, তাইলে আমরা সিএসএস কীভাবে লিখব? বারবার এই রিপিটেড একই কোড বারবার লিখব? তাই কি উচিত হবে? আপনাদের জেনারেল নলেজে কি বলে? হ্যাঁ, যে কোনো একজন। উচিত হবে না ভাইয়া এটা? হ্যাঁ, উচিত হবে না। তাহলে দেখেন আপনি এখন ধরে নিচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা সেম থাকবে, পেডিংটা সেম থাকবে, হাইটটাও সেম থাকবে, ফন্টের সাইজটাও সেম থাকবে, বাট কালার শুড বি ডিফারেন্ট। তাহলে দেখেন এইখানে হেডারের সবই তো ঠিক থাকতেছে, শুধুমাত্র কি ডিফারেন্ট হচ্ছে? কালারটা। ওকে, তাহলে আমরা শুধু কালারটাকে নিয়ে কাজ করব। তাহলে কালার এখান থেকে মুছে ফেললাম, অন্য সকল ফাংশনালিটি মুছে, মানে এগুলো সবই আমি মুছে ফেললাম।
সব মুছে দিলাম, ফুটারের অংশ। এখানে জাস্ট আমি একটা কমা দিলাম, কমা দিয়ে ডট লিখলাম, এরপরে ফুটার লিখে লিখলাম সেকশন। দেখেন সেম কাজ করবে। আমরা তো কালার দেই নাই, এখন দিছি দেই নাই। তো কালারটা আমি ধরেন এইখানে এলিস ব্লু রাখলাম, কালারটা বোঝা যাচ্ছে, রাইট? আচ্ছা, ধরেন আমরা এই কালারটা দিচ্ছি না, কাট করলাম, ব্ল্যাক আছে। ব্ল্যাক হচ্ছে মানে একদম ডিফল্ট যে কালারটা সিএসএস এর, এইটা সরি টেক্সটের, সেটা সাধারণত ব্ল্যাক হয়। তো এখন এইখানে আমরা গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড দিছি, একটা হোয়াইট করব, আরেকটা ধরেন আমরা রেড কালারের করব, মানে ফুটারটা রেড কালার করব। তাহলে দেখেন অন্য সকল ফাংশনালিটি সেম থাকতেছে, শুধুমাত্র হেডার সেকশনের কালার একটা হবে, কালার হবে এলিস ব্লু, আর ফুটার সেকশনের কালার হবে ধরেন কালার হচ্ছে এটা, আমরা কি ধরতে পারি, আমরা ধরেন রেডকে ধরতে পারি। সেভ দিলাম, এবার আমরা এখানে রিলোড দিই। হয়েছে কাজ? জি ভাইয়া। ওকে, তাহলে দেখেন যেই জিনিসটা কমন পুরা ওয়েবসাইটে সেম হবে, সেটা আমি কখনোই রিপিটেডলি কোড লিখব না। লাইক ধরেন যে আই উড লাইক টু প্রিপেয়ার এ বাটন হুইচ উইল ইউজড ইন অল ওভার দ্য ওয়েবসাইট, ঠিক আছে? তো আমরা ধরেন এই নেভের এখানে শেষের একটা বাটন ব্যবহার করতে পারি। কথার কথা, এই বাটনটার নাম ধরেন সাবমিট, ঠিক আছে? আরেকটা বাটন আমরা এখানে ব্যবহার করলাম, যে বাটনটার ডিজাইনে সরি টেক্সট হবে ধরেন সেন্ড মেসেজ, ধরেন এটা। আরেকটা বাটন আমি ব্যবহার করলাম এই সাইডে গিয়ে, সেই বাটনটা হবে যে গেট এ কোট বা কোটেশন, ঠিক আছে? ধরেন আমরা এখানে 3টা বাটন ব্যবহার করছি। তো এইটা যেরকম এখন 3টাই সেম ডিজাইন আছে, আমরা চাইলে এই বাটনের ডিজাইন চেঞ্জ করতে পারি। কিভাবে? আমরা সরাসরি এখানে বাটন লিখতে পারি। দেখেন এইবার কিন্তু আমি ডট ব্যবহার করি নাই, করছি? ডট কিন্তু ব্যবহার করি নাই। যখন আমি ক্লাস ব্যবহার করব, মানে ক্লাস ব্যবহার করব, তখন আমি ডট ব্যবহার করব। বাট বাটন যদি HTML এর নিজস্ব এলিমেন্টকে ধরে কাজ করতে চাই, মানে ট্যাগ ধরে যদি কাজ করতে চাই, তখন আমাকে ডট বা হ্যাশ ব্যবহার করার দরকার নাই। ডট ব্যবহার করব ক্লাসের জন্য, হ্যাশ ব্যবহার করব আইডির জন্য। তো যেহেতু আমরা এই জায়গায় বাটনের ক্ষেত্রে কোনো ক্লাস অ্যাসাইন করি নাই টিল নাও, সেই কারণে আমরা করলাম কি সরাসরি বাটনটাকে ধরে কোড লিখতে পারবো। লাইক ধরেন এখানে আমরা কি ধরনের কোড লিখতে পারি, পেডিং দিতে পারি। পেডিং কত? উপরে 5 পিক্সেল, ডানে বায়ে 10। দেখেন উপরে 5 পিক্সেল, ডানে বায়ে 10 পিক্সেল। হয়েছে? হয়েছে। এবার আসি যে আমরা চাই যে বাটনটার কালার হবে, বাটনের কোনো বর্ডার থাকবে না, বর্ডার আনসেট, মানে কোনো বর্ডার থাকবে না, বাটনের মধ্যে কোনো বর্ডার থাকবে না। দেখছেন চলে গেছে বর্ডার, একটু আগে কিন্তু ছিল, তাই না? এখানে দেখেন এই যে ছিল, তা আমি বর্ডারটা কি করলাম কি আনসেট করলাম, জিনিসটাকে সুন্দর বানানোর জন্য বর্ডারটাকে আনসেট করে দিছি। তো আনসেট করে দেওয়ার সাথে সাথে বর্ডারটা চলে গেছে। এবার আসি যে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে চাই। এখন কি আছে? হ্যাশ কালার আছে। তা আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এলিস ব্লু হবে। ওকে, এলিস ব্লু দিলাম। দেখেন এটা ডিফারেন্ট কালার হয়েছে। এটা যদি আর একটু কটকটা কালার দিই, কটকটা কালার ধরেন কেমন, এই কালারটা ব্যবহার করি, দেখছেন? আচ্ছা, তাহলে এটা যদি ব্যবহার করি, এটার তাহলে টেক্সটের কালার ভিন্ন হইতে হবে। এটা আপনি হোয়াইট করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন যে এই বাটনের মধ্যে একটা বাটনে আপনি শুধুমাত্র হোভার চান। হোভার মানে মাউসটা যখন ওভার করবেন এটার উপরে, এটাকে আমরা হোভার বলি, মাউস হোভার, মাউস ওভার, ওটাকে আমরা হোভার বলি। তো ধরেন এই সাবমিটের উপরে আপনার মাউসটাকে নিয়ে যাবেন, এটা একটা ডিফারেন্ট কালার হবে। তো কিন্তু বাকিগুলোর জন্য চান না। এখানে আমরা একটা কাজ করতে পারি,
ধরেন আমরা এখানে লিখলাম বাটন হোভার, লিখে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব কি কালারে? ধরেন এটা হবে হচ্ছে রেড। তো আমরা যখন মাউস নিয়ে যাব দেখেন এটার মধ্যে গেলেও চেঞ্জ হয়, এটার মধ্যে গেলেও চেঞ্জ হয়, এটার মধ্যে গেলেও চেঞ্জ হয়। কিন্তু আমি তো বলতেছি যে না, আমি একটার জন্য চেঞ্জ করব, বাকি দুটোর জন্য করব না। তাহলে ওইটার জন্য আমি তখন কি করতে পারি? একটা ক্লাস অ্যাসাইন করতে পারি। ওই ক্লাসটা এখানে বাটন ডট যে অন হোভার এরকম একটা ক্লাস অ্যাসাইন করলাম। তো আমরা এটা কি করলাম? বাটনে যাই, ধরেন এই মাঝখানেরটায় ক্লাস বসাই, একটা অন হোভারটা দিলাম। শুধুমাত্র এই অন হোভার যেই বাটনে পাইছে সেই বাটনটাই রেড হবে, বাকিগুলো হবে না। এখন দেখেন এটার মধ্যে গেলে হয়, হয় না, এটার মধ্যে গেলে হয়, হয় না, বাট এটার মধ্যে গেলে হয়, কারণ হচ্ছে এটার জন্য আমি কোড লিখছি। আপনারা কি ব্যাপারটা বুঝতেছেন নাকি সবা বলে যেতেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে? আপাতত বুঝতেছি। মানে খালি বুঝলে হবে না, মজাও পাইতে হবে। না, মজা পাচ্ছি, কিন্তু ক্লাস শেষে তো ভুলে যাবো। না, এই জন্য তো ভিডিওগুলো বারবার দেখতে হবে, তাইলে তখন এটা রিক্যাপ করা যাবে, মনে রাখা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আসি যে দেখেন আমরা কোড লিখতে লিখতে কিন্তু অনেকগুলো কোড লিখে ফেলছি, রাইট? তো এখন বিষয় হচ্ছে যে এত কোড দেখে আপনি কখনো ঘাবড়াবেন না, ঘাবড়ানোটা উচিত হবে না। আপনি তো ধাপে ধাপে আগাবেন, আপনি প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টসকে নিয়ে চিন্তা করবেন। এবং যখন একটা ডিজাইন আপনাকে কেউ দিবে, ধরেন সে ফটোশপে ডিজাইন দিতে পারে, সে ফিগমার ডিজাইন দিতে পারে, সে ক্যানভাতে বানিয়ে দিতে পারে, বা সে কোনো একটা মাধ্যমে আপনাকে ডিজাইনটা দিবে। আমি একদম আলট্রা মডার্ন যে ডিজাইনগুলো হয় আমি সেগুলোর কথা বলতেছি না, আমি বলতেছি যে ভেরি বেসিক ওয়েবসাইট সাধারণত মানুষ এইভাবেই চিন্তা করে। যেমন এখানে আমার একটা হেডার থাকবে, ওখানে কিছু মেনুস থাকবে। যেমন আমরা যদি এটার কথা চিন্তা করি, এই W3 স্কুলসের কথা, এখানে মেনু আছে, মেনুটা আবার দুই লেভেলে আছে। একটা লেভেল হচ্ছে এইখানে, আরেকটা লেভেল হচ্ছে নিচে, দেখছেন? আবার এইখানেও মেনু আছে, এইখানে আবার সাইন আপ বাটন আছে, এখানে লগ ইন বাটন আছে। তার মানে এইগুলোই তো আমাদের মূলত আলটিমেটলি ডিজাইন করে বানাইতে হবে, তাই না? তো সেই জিনিসগুলো কিন্তু এইভাবে ধাপে ধাপে আগাইতে হয়। কখনো আপনি পুরো ডিজাইনটাকে, অবশ্যই ডিজাইন করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন জিনিসগুলো কমন। যেমন এই বাটনটার সাথে এই বাটনটার কালারে মিল আছে, বাট আনফর্চুনেটলি এখানে এই বাটনটা একটু বড় সাইজ, এই বাটনটা একটু চ্যাপ্টা সাইজ। আবার এইটা পাশে বড়, এটা কিন্তু পাশে বড় না, পাশে এইটা এবং এইটাও কিন্তু সেম না, বাট এই দুটা বাটনের ধরন একই রকম। আবার দেখেন এই বাটনটা এইগুলোর মতোই, বাট ইন এ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার। সো আপনি যখন আপনাকে কেউ একজন ডিজাইনটা দিবে, তখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে হুইচ ইজ কমন অ্যান্ড হুইচ ইজ নট কমন। তার মানে কমন এবং আনকমনটাকে আপনাকে দুইটা আলাদা অংশে ভাগ করে ফেলতে হবে, তখন আপনি এই জিনিসটা বানাইতে মানে সুবিধা হবে। তার মানে দেখেন যেগুলো কমন আছে ওগুলো তো একবার করে বানাবেন, যেগুলো আনকমন আছে ওগুলোও আবার একবার করে বানাবেন। তার মানে প্রতিটা আনকমন এলিমেন্টের জন্য আপনার কি করতে হবে? কোড লিখতে হবে। যেগুলো কমন আছে সেগুলোর জন্য একবার কোড লিখলেই কাজটা হয়ে যাবে। আমি কি ব্যাপারটা আপনাদের ভিতরে পুশ ইন করতে পারছি? জি। ওকে, এবার আসি যে ডিজাইন যখন কোনো ক্লায়েন্ট আপনাকে দেয় তখন কিন্তু মাল্টিপল পেজের ডিজাইন দেয়। যেমন এইখানে এই পেজটার ডিজাইন এরকম, আরেকটা পেজের ডিজাইন হয়তো বা ডিফারেন্ট, আরেকটা পেজের ডিফারেন্ট হয়তো ডিফারেন্ট। ধরেন এটার মধ্যে গেলাম, এটা আবার ডিফারেন্ট, এটা আবার ডিফারেন্ট। তো আপনি যখন ডিজাইনটাকে অ্যানালাইসিস করবেন, অনেকে করে কি মানে ডিজাইন পাইয়েই কোড লেখা শুরু করে দেয়। দ্যাট শুড নট বি দ্য ওয়ে। দ্য ওয়ে শুড বি যে আপনি প্রথমে স্ক্যান করবেন পুরো ডিজাইনটাকে, যেটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করছে, স্ক্যান করবেন যে কোনটা কমন কোনটা আনকমন। কমনগুলোর জন্য কোড লিখবেন একবার, যেটা আপনি অল ওভার দ্য ওয়েবসাইটে ব্যবহার করবেন। যেমন হতে পারে বাটন, তারপরে হতে পারে যে এরকম হিরো সেকশন, যেমন এই যে এখানে গ্রিন,
এই সেকশনটা হয়তো বা দেখা গেল যে আরও 20টা পাতা আছে, 20টা পাতাতে এরকম একটা সেকশন আছে, কথা বুঝছেন? আচ্ছা, তারপর এরকম হইতে পারে যে এখানে একটা সেকশন আছে এরকম, যেখানে কোড লিখতে হয়, এটার ডিজাইনটা প্রত্যেক পাতাতেই হয়তো বা একটা করে আছে, অথবা কিছু পাতাতে আছে কিছু পাতাতে নাই, আবার কিছু জিনিস আছে হয়তো বা আনকমন। তো আনকমন যেমন এই যে এই জিনিসটা আনকমন হওয়ার কথা, এটা প্রত্যেকটা জায়গায় সেম হওয়ার কথা না, বাট এই জিনিসটা আবার প্রত্যেকটা জায়গায় সেম হওয়ার কথা। যদি এরকম পেজ থাকে ডেফিনেটলি এটা এরকম পাওয়া যাবে, দেখবেন এটা তো পিএইচপির হোমের মধ্যে আসছে। এরকম রেফারেন্সের যদি কিছু পাওয়া যায় ডেফিনেটলি ইউ উইল গেট দিস টাইপ অফ সেকশন। যদিও এখন আমার কাছে লিস্টে এখানে নাই, তবে এটা পাওয়া যাবে শিওর আছে। যাই হোক, তো কমন এবং আনকমনগুলোকে স্ক্যান করে আপনাকে আলাদা করে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমি যে টপিকসগুলো নিয়ে আজকে কথা বলতে চাইছিলাম সেই পর্যন্ত আমি যাই নাই। কিছু জিনিস আমি অবশ্য অলরেডি দেখায় ফেলছি, এগুলো আমরা আগে দেখাইছিলাম একবার। ডক টাইপ, HTML হেড, বডি, তারপরে হচ্ছে ম্যাটা ক্যারেক্টার সেট, UTF-8 এটা মাস্ট দিতে হবে। তারপরে হচ্ছে কমন ট্যাগস, ডিভ, স্প্যান, PH1 থেকে H6, তারপরে হচ্ছে এ ট্যাগ, ইমেজ ট্যাগ, ব্রেক, এটসেট্রা। তারপরে হচ্ছে আইডি, ক্লাস, সোর্স। ইমেজ যখন দেখাবো এবং হচ্ছে এ যখন দেখাবো তখন আমি href এবং এই সোর্স এই দুটাকে দেখাবো। তারপরে হচ্ছে অল ট্যাগ, এটা ইমেজের সাথে সম্পর্কিত, এটাও আমি দেখাবো। আচ্ছা, এরপরে আসি OL, UL, এগুলো আমি দেখাইছিলাম ইতোপূর্বে। আপনারা যদি ট্যাগ পড়ে থাকেন, এখানে আমাদের ট্যাগের লিস্ট আছে, বলছিলাম আমি HTML ট্যাগ লিস্ট, ফর্ম অ্যাট্রিবিউটস, এখানে ট্যাগ লিস্ট যেন কই ছিল, ট্যাগ লিস্ট, আচ্ছা ট্যাগ লিস্টটা কই ফেললাম, HTML ট্যাগ রেফারেন্সেস, এই যে এটা ট্যাগ রেফারেন্সেস, এটার মধ্যে এইখানে যা আছে সব আপনাদের প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনারা মনে হয় না করছেন, আমার যতটুকু মনে হয় যদি করতেন তাহলে দুই একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতো, আপনারা গ্রুপে জিজ্ঞাসা করতেন। তো যেহেতু করেন নাই, আমি রিকোয়েস্ট করব যে এইগুলা করেন, তা না হলে আমি আগাইতে পারবো না, ঠিক আছে? আমি যে টেল উইন্ডে যাব সেখানে গেলে সব আপনার কাছে আউলা ঝাউলা লাগবে। আচ্ছা দেখেন, আমি শুরু থেকে বলতেছি, আমি আপনাদেরকে কিন্তু সব কোড শেখাচ্ছি না, আমি শুধুমাত্র HTML-কে কীভাবে রিড করতে হয়, HTML-কে কীভাবে লিখতে হয়, আমি মূলত সেগুলো শেখাচ্ছি, আমি কিন্তু আপনাকে ট্যাগ শেখাচ্ছি না। আচ্ছা, আরেকটা জিনিস যে প্যারেন্ট এবং চাইল্ডের একটা ব্যাপার আছে, যেমন এই প্যারেন্টের ভিতরে আমি মাল্টিপল চাইল্ড নিছি, আবার ওই চাইল্ডের ভিতরে মাল্টিপল চাইল্ড হইতে পারে, ঠিক আছে? মানে যখন এইটার আন্ডারে এইটা হচ্ছে তখন এইটা প্যারেন্ট, এইটা চাইল্ড, আবার এইগুলো যখন এইটার আন্ডারে হচ্ছে তখন এইটা প্যারেন্ট আর এগুলো চাইল্ড, ঠিক আছে? আবার চাইল্ডের ভিতরে চাইল্ড থাকে তখন আবার এইটা প্যারেন্ট হয়ে যাচ্ছে, এইটা চাইল্ড হয়ে যাচ্ছে, যদি আমি এই লেভেল পর্যন্ত দেখি। আর যদি এই পুরা লেভেল দেখি তাহলে এইটা প্যারেন্ট, চাইল্ড, চাইল্ড, এইভাবে দেখব, ঠিক আছে? আর এগুলোর ক্ষেত্রে আপনি কখনো বাটনের ভিতরে ডিভ লিখতে পারবেন না, প্রহিবিটেড থিংস, এটা করা যাবে না, এটা ভ্যালিড না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি মূলত ইস্যুতে পড়বেন, যখন কোড লেখা শুরু করবেন তখন এইগুলোতেই ইস্যুতে পড়বেন, বুঝছেন? তার মানে কি, আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে যে কোনটা সলিড কোনটা সলিড না। সেটার জন্য আবার অনলাইন কিছু টুলস আছে, W3 HTML ভ্যালিডেটর, দেখছেন এরকম আছে, এটা আমি আজকে দিয়ে মনে হয় 3 বার দেখাচ্ছি। এখানে যাবেন, আপনার এই পুরা কোডটাকে কপি করবেন, নিয়ে এখানে ভ্যালিডেটের মধ্যে আপনি দিবেন, ডিরেক্ট ইনপুট বসাবেন, চেক দিবেন। দেখেন এইখানে কিছু ভুল অলরেডি আমাকে ধরছে, এখানে কি কি ভুল ধরছে, বলতেছে যে ডক টাইপ HTML এখানে কনসিডার অ্যাডিং এ ল্যাং, মানে ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট টু দ্য HTML এলিমেন্টস, তার মানে এই HTML এলিমেন্টসের ভিতরে ও আমাকে একটা ইয়া বসাইতে বলতেছে ল্যাং নামে একটা ইয়া বসাও, মানে ল্যাঙ্গুয়েজ EN মানে ইংলিশ। তাহলে আমরা এটা কপি করলাম, আবার এখানে নিয়ে বসাইলাম, চেক দিলাম, দেখেন আমাকে
এবারও বলছে কি ডকুমেন্ট চেকিং কমপ্লিটেড, নো এরর্স অর ওয়ার্নিংস টু শো। তার মানে আমার এটা ভ্যালিডেড, 100% সলিড কোড আছে আমার এখানে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আমরা দেখি কয় মিনিট ক্লাসের আছে, 7 মিনিট আছে, আমরা আরও একটু বকবক করতে পারবো। শোনেন, আমার বকবকে কোনো লাভ নাই যদি আপনারা নিজেরা প্র্যাকটিস না করেন, কোনো লাভ নাই। দেখেন আমি কিন্তু অনেক দূর পর্যন্ত আগায় আসছি। এখন যে পর্যন্ত আগায় আসছি আমরা কি করতে পারি, পট করে হচ্ছে ইয়েতে চলে যেতে পারি, টেলউইন্ডে চলে যেতে পারি, সেই পর্যায়ে আসি আমরা আর কি। তো যাই হোক, আমরা বেসিক HTML শিখতেছিলাম। আবার যদি এই ডিজাইনটাতে একটু যাই, দেখেন এখানে কি আছে, ন্যাভ, আর্টিকেল এবং অ্যাসাইড, এই তিনটা পাশাপাশি আছে। তাহলে আমরা দেখেন এখানে মিডল সেকশন নামে একটা সেকশন নিছি, রাইট? তা আমরা এইটার জন্য যদি এখানে কোড লিখতে চাই আমরা লিখতে পারবো ডট, যেহেতু আমরা ক্লাস অ্যাসাইন করছি মিডল সেকশন, এখানে যাই, এখানে গিয়ে আমরা বলতেছি যে ডিসপ্লে হবে ফ্ল্যাক্স, ঠিক আছে, এবং ডিরেকশন হবে ডিসপ্লে ডিরেকশন, সরি ফ্ল্যাক্স ডিরেকশন হচ্ছে কলাম। আচ্ছা আমরা একটু এইখানে যাই, এটাকে একটু দেখি, এই যে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এখানে যাই আমি দেখি এটার মধ্যে এটা বসছে কিনা। এই যে বসছে, ডিসপ্লে ফ্ল্যাক্স। তো এইখানে আমি ডিরেকশন দিতে পারি রো, রো দিলে এটা পাশাপাশি বসবে। তারপরে আমরা এটাকে এখানে দিতে পারি কি বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন। দেখেন তিনটা সমানভাবে জায়গা নিয়ে নিছে যখন আমরা স্পেস বিটুইন দিছি। তাহলে দেখেন এই জিনিসটাকে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে বসাই দিতে পারি। দেখেন আমারও মনে থাকে না, বুঝছেন, আমিও কপি পেস্টই করি, চুরি করি সারা জীবন, কথাটা বুঝেন না? আপনারাও তাই করবেন। আচ্ছা এবার আসি, দেখেন মিডল সেকশনের এখানে আপনি একটা প্যাডিং দিতে পারেন, যে 20 পিক্সেল প্যাডিং দেন, তার মানে চারোদিক থেকে 20 পিক্সেল প্যাডিং ছাড়লো, মানে ডানে বায়ে এগুলাতে একটা জায়গা নিছে। এবার আসি, আমরা হচ্ছে এই সেকশনটা, মানে এইটার আমি নেভের জন্য একটা ক্লাস নিতে পারি, নেভ বার। আচ্ছা তারপরে এই আর্টিকেলের জন্য একটা ক্লাস নিতে পারি, আর্টিকেল। তারপরে এটার জন্য আমি একটা ক্লাস নিতে পারি, ক্লাস নিলাম অ্যাসাইড। আচ্ছা এইবার আমরা নেভ বারের জন্য এই মিডল সেকশনের নিচে এসে ডট দিয়ে এখানে বলতে পারি ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে হোয়াইট আগে দেই, হোয়াইট দিলাম 3 3 6। এখানে যায় এটা একটু ইয়েলো কালারের আশেপাশ দিয়ে এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, এটা বসাইলাম। ওকে, তাইলে আমরা এটা এখানে বসাইলাম। ও নেভের মধ্যে এটা পুরা নেভটার মধ্যে বসে নাই, তাহলে আমি এইখানে পেডিংটা না দিয়ে এইটার ভিতরে দিই, নেভের মধ্যে এসে সেরে দিই, আর্টিকেলে এসে সেরে দিই, আর্টিকেল, সরি আর্টিকেল, এখানে প্যাডিং দেই। তারপরে আরেকটা ছিল হচ্ছে কি অ্যাসাইড, এটার মধ্যে প্যাডিং দেই 20 পিক্সেল। দেখেন এগুলোর মধ্যে গ্যাপ হবে, দেখছেন নেভের মধ্যে গ্যাপ হয়েছে। আচ্ছা নেভের এখানে এই বাটনটা যেহেতু এইটা আমার স্প্যান করা নাই বা এমনিতে H1 করা নাই বা এরকম কিছু দেওয়া নাই, যেই কারণে আমার একটা ব্লক এলিমেন্ট পায় নাই, আমরা H1 দিলাম। দেখেন নেভটা উপরে চলে গেল, সাবমিটের নিচে চলে আসলো। আচ্ছা এরপরে আর্টিকেলে সাদা থাকুক, সমস্যা নাই। এবার এই সাইডের আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব, যেরকম আমি এটাতে ব্যবহার করছি সেম জিনিসটাই এই সাইডের জন্য ব্যবহার করলাম। আচ্ছা ওই যে আগের মতোই সিস্টেমটা, আপনি চাইলে এই নেভবার আর এটার কালার যেহেতু সেম, তাহলে আপনি এখানে এ সাইড লিখে এটাকে একরকম বানায় ফেলতে পারতেন, যেহেতু এটার প্যাডিংও সেম, ব্যাকগ্রাউন্ডও সেম, একই বানায় ফেলতে পারতেন, কোনো সমস্যা ছিল না। ওকে দেখেন সেম জিনিস। আচ্ছা এরপরে হচ্ছে যে এই প্রত্যেকটা সেকশন সমান হারে যদি দিতে চান, সেক্ষেত্রে আপনি এইখানে এই জিনিসটার একটু চেঞ্জ আনতে পারেন, এটাকে জাস্টিফাই
লেফট ভাইয়া 2 মিনিট আছে কিন্তু 2 মিনিট আছে লিংকের। জাস্ট মিনিট আচ্ছা এই যে এইটা দিলে না এটা দিলে হবে না আচ্ছা তাহলে আমরা নতুন আর একটা লিঙ্ক দিই সবাই এখান থেকে আপাতত একটু বের হই